নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণ রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সমাজ মাধ্যমে ভাইরাল সিপিএম নেতার অশালীন ছবি এবং চ্যাটের স্ক্রিনশট। ছাত্রীকে যৌন হেনস্থা, বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে মৃত ছাত্রী। গোটা ঘটনায় তৎপর ওড়িশা সরকার, গ্রেপ্তার অধ্যাপক। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলারও। রাশিয়ার শ্রমিক সংকট, অচলাবস্থা কাটাতে এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। আগামী 50 দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়াহারে শুল্ক চাপাবে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওড়িশা, দিল্লির পর এবার ছত্তিশগড়। কাজ করতে যাওয়া 9 জন বাঙালি শ্রমিককে আটকে রাখার অভিযোগ সে রাজ্যের পুলিশের বিরুদ্ধে। এই বিষয়ে সক্রিয় হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ওড়িশা, দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালি নিপীড়ন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান, ছত্তিশগড়ে কাজ করতে যাওয়া 9 জন বাঙালিকে জোর করে আটকে রেখেছে সেই রাজ্যের পুলিশ। যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও 9 বাঙালি শ্রমিককে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ সাংসদের। সোমবার রাতে একটি ভিডিও পোস্ট করেন মহুয়া। সেখানে তিনি জানান, তার লোকসভা কেন্দ্রের 9 জন বাসিন্দা ছত্তিশগড়ের কোন্দগাঁও জেলার একটি স্কুলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। কিন্তু গত শনিবার আচমকাই ছত্তিশগড়ের বাসস্থান থেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশ। নথিপত্র থাকা সত্ত্বেও জেলে বন্দী রাখা হয় 9 বাঙালি শ্রমিককে। তাদের ফোন কেড়ে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারেননি। 3 দিন কেটে গেলেও জানা যায়নি ওই 9 জন শ্রমিক আদৌ কোথায় রয়েছেন। This is to bring to your urgent attention a case of state-sponsored kidnapping of 9 people by the Chhattisgarh government, by the Chhattisgarh police. 9 people from my constituency were working as masons at a private school on a construction site in Albera Para in the Kondagaon district of Bastar division in Chhattisgarh. Day before yesterday, on the 12th, police came to the construction site where they were staying, picked up these 9 workers, all of whom had valid documents, took them with them. Their mobile phones have been switched off. We since have got information from the family members that they have been put in. গোটা বিষয়টিকে সরকারি মদতপুষ্ট অপহরণ বলে তোপ দেগেছেন মহুয়া। এক স্যান্ডেলে তিনি লেখেন, ডিটেনশন অর্ডার কপি, শুনানি, আইনি সহায়তা ছাড়াই আটকে রাখা হয়েছে 9 বাঙালিকে। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আসলে সরকারি নির্দেশে অপহরণ করেছে ছত্তিশগড় পুলিশ। স্থানীয় পুলিশ সুপার মহুয়াকে জানিয়েছে, বাঙালিদের বিরুদ্ধে আদিবাসীদের ধর্ষণের অভিযোগ রয়েছে। কিন্তু যথাযথ প্রক্রিয়া ছাড়াই যেভাবে আটকে রাখা হয়েছে 9 জনকে, সেই বিষয়টি উল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, দেশ জুড়ে চলছে বাঙালিদের উপর নির্যাতন। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের। ওড়িশা, দিল্লির জয় হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যের লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে এক স্যান্ডেলে এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থার প্রতিবাদে পথেও নামছেন তিনি। সেই মিছিলের ঘোষণা হওয়ার পরেই প্রকাশ্যে এলো ছত্তিশগড়ের বাঙালি নির্যাতনের ঘটনা। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলারও। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলার এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী 38K। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরের ওপর বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাদের আটক করে বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। তার উপর গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন আটক মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তারপর সেগুলিকে ধাওয়া করে আটক করা হয় বলেই জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী।
আপাতত ওই দুটি ট্রলার এবং ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশের স্থানীয় প্রশাসন সূত্রের খবর। বাংলাদেশের মৎস্য এবং নৌ পরিবহন দপ্তরের তরফে ওই ৩৪ জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের আটক হওয়ার খবর পেয়েই চিন্তায় তাদের পরিবারের সদস্যরা। আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ এবং নামখানার উপকূলবর্তী এলাকাগুলিতে, কারণ এই এলাকাগুলি থেকে প্রায় প্রতিদিনই বহু মৎস্যজীবী মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যান। প্রশাসনিক সূত্রের খবর, আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দপ্তর। যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও। তবে বারবার ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন প্রশাসনিক কর্তারাও। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সমাজ মাধ্যমে ভাইরাল সিপিএম নেতার অশালীন ছবি এবং চ্যাটের স্ক্রিনশট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বঙ্গ সিপিএম এর। ফের শিরোনামে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল বাম নেতার আপত্তিকর ছবি। ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও, যে স্ক্রিনশটগুলির মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কয়েকজন মহিলার কথোপকথন, যেখানে অশ্লীল যৌন বার্তা রয়েছে এবং তন্ময় ভট্টাচার্যের বেশ কয়েকটি আপত্তিকর ছবিও রয়েছে। এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দীর্ঘ 6 মাস দলের তরফে সাসপেন্ড করা হয়েছিল তন্ময় ভট্টাচার্যকে। সম্প্রতি সেই সাসপেনশন উঠেছে, তবে তাকে রাজ্য কমিটির অধীনেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় গিয়ে পার্টির কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে আলিমুদ্দিন। আর সেই সাসপেনশন ওঠার পর সদস্য পদ ফিরে পেতেই আবারও নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন তন্ময় ভট্টাচার্য। আর দলের এই নেতার কৃত্যেই ফের প্রকাশ্যে আসায় অস্বস্তিতে আলিমুদ্দিন। চর্চা চলছে বাম মহলে। এক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কোনো অভিযোগ তার নামে পার্টির কাছে এখনো জমা না পড়লেও রাজ্য নেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন তিনি। সংবাদ মাধ্যমে সিপিএম নেতা জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলার পরই তার বক্তব্য জানাবেন। অন্যদিকে দলীয় সূত্রে খবর, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে 17টি আলাদা আলাদা অভিযোগ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে জমা দিয়েছেন। তারপরেও কেন চুপ রয়েছে সিপিআইএম? যদিও এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিপিএম নেতৃত্ব তন্ময় নিয়ে বক্তব্য এড়ালেও খবর, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিগুলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সিপিএম এর শীর্ষস্তরে। এতে যে দলের মুখ পুড়ল তা মেনে নিচ্ছেন অনেক সিপিএম নেতাই। হাই নিউজ নেটওয়ার্ক। ছাত্রীকে যৌন হেনস্থা, বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে মৃত ছাত্রী। গোটা ঘটনায় তৎপর ওড়িশা সরকার, গ্রেফতার অধ্যাপক। ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্থার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হল তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এদিকে গোটা ঘটনায় নড়ে চড়ে বসেছে ওড়িশা সরকার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। দিন কয়েক আগেই কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনো রকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে নির্যাতিতা কলেজের অপর এক অধ্যাপকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যান। দ্রুত বিচারের দাবিও জানান তিনি। অভিযোগ, তারপরে তিনি কলেজ ক্যাম্পাসের ভিতরে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। এমনকি তাকে বাঁচাতে ছুটে আসেন তার এক সহপাঠীও, কিন্তু ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। গোটা ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস চত্বরে। অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, দেহের 95% পুড়ে যাওয়ায় তরুণীর অবস্থা সংকটজনক। এদিকে গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানায় তৃণমূল। তৃণমূলের তরফে এও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্কে একটা শব্দ খরচ করেনি। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রহসন ছাড়া কিছুই নয়। বিতর্ক শুরু হতেই মুখ খোলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ছাত্রের উন্নত চিকিৎসায় যাতে কোনো রকম খামতি না হয় তার আশ্বাস এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন।
সেই মতো গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ওড়িশা সফরে এসে ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভুবনেশ্বর এইমসের বার্ন ইউনিটে গিয়ে 20 বছর বয়সী ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। যদিও সমস্ত চেষ্টা সত্ত্বেও হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে সোমবার রাতেই মৃত্যু হয়েছে নির্যাতিতার। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ বছর 20 আগে সক্রিয় রাজনীতির সঙ্গে দূরত্ব শুরু হয়েছিল তার। তবে সাম্প্রতিককালে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি হিসেবে তাকে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় বেশ কিছু সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে। কিছু ক্ষেত্রে প্রবীণ নেতা হিসেবে তার মতামতকে গুরুত্ব দিচ্ছে দল। সেই থেকেই শুরু জল্পনা। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষের নাম ঘোষিত হল রাজ্যপাল হিসেবে। সোমবার হরিয়ানার রাজ্যপাল হিসেবে তার নাম ঘোষণা করল রাষ্ট্রপতি ভবন। ফের রাজনীতিতে সক্রিয় রাজ্য বিজেপির শেষ নির্বাচিত সভাপতি অসীম ঘোষ পেলেন নতুন দায়িত্ব। শীঘ্রই চণ্ডীগড় পৌঁছে নতুন দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন প্রবীণ এই নেতা। সক্রিয় রাজনীতির সঙ্গে দূরত্ব শুরু হয়েছিল বছর 20 আগে। তবে সাম্প্রতিককালে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি হিসেবে তাকে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় বেশ কিছু সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে। কিছু ক্ষেত্রে প্রবীণ নেতা হিসেবে তার মতামতকে গুরুত্ব দিচ্ছে দল। সেই থেকেই শুরু জল্পনা। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষের নাম ঘোষিত হল রাজ্যপাল হিসেবে। সোমবার হরিয়ানার রাজ্যপাল হিসেবে তার নাম ঘোষণা করল রাষ্ট্রপতি ভবন। 2002 সাল পর্যন্ত অসীম দলের রাজ্য সভাপতি পদে ছিলেন। তার মেয়াদ শেষ হতেই রাজ্য বিজেপিতে তথাগত রায় সভাপতি পদে বসেন। এরপর অসীম ঘোষ দলের অভ্যন্তরীণ সমীকরণের কারণে ধীরে ধীরে সক্রিয় রাজনীতির সঙ্গে দূরত্ব তৈরি করে। একটা সময়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন প্রবীণ এই নেতা। পশ্চিমবঙ্গ থেকে অসীম ঘোষ চতুর্থ ব্যক্তি যিনি রাজ্যপালের দায়িত্ব পেলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী ও তথাগত রায়ের পর অসীম ঘোষ প্রত্যেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজ্যপালের দায়িত্ব পেলেন। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার বিদেশমন্ত্রী জয়শঙ্কর শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীন প্রভাবিত রাষ্ট্রজোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন বিদেশমন্ত্রী। বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীন প্রভাবিত রাষ্ট্র জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন। এসসিও গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে জয়শঙ্কর জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর জানিয়েছেন, জিনপিংকে তিনি ভারত চীন দ্বিপাক্ষিক বোঝাপড়া অগ্রগতির বিষয় জানিয়েছেন। চীনের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জয়শঙ্কর লেখেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছি। সম্প্রতি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে প্রেসিডেন্ট শিকে অবহিত করেছি। সোমবারই চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং এর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেই বৈঠকে পারস্পরিক আলোচনা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলে দুপক্ষই। 2024 অক্টোবর মাসে কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং জিনপিং এর মধ্যে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে যে আলোচনা হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন জয়শঙ্কর এবং হ্যান ঝেং। এই সফরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জয়শঙ্করের। সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে ভারত এবং চীনের সেনা অনেকটা সরে এলেও দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ পুরোপুরি কাটেনি বলেই মনে করছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অপারেশন সিন্দুরের সময় সরাসরি পাকিস্তানকে সাহায্য করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। তাছাড়া তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু দলাই লামার উত্তরাধিকার নিয়ে চীন যেভাবে প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছে, তাতে নয়াদিল্লি বেজিং সম্পর্কের ফের অবনতি হতে পারে বলেই আশঙ্কা অনেকের। জয়শঙ্করের চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।